উপলক্ষে সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলার উদ্যোগে আজকে এই প্রকাশ্য সভার আয়োজন করেছেন। সেই সভায় যারা উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ, সমবয়সী, অনুজ, মহিলা পুরুষ নির্বিশেষে আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত এবং বিশেষ করে যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি সরকার পরিচালনা করছে, আমরা যদি গভীর অভিনিবেশ নিয়ে তাদের কার্যকলাপ লক্ষ্য করার চেষ্টা করি তাহলে আমরা দেখব কৃষি এবং সাধারণ কৃষক তাদের স্বার্থে কৃষির সার্বিক উন্নয়নের প্রশ্নে বিজেপি সরকারের আন্তরিক কোনো উদ্যোগ নেই। তারা মূলত ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে বড় বড় পুঁজিপতি যারা, তাদেরকে কৃষি ক্ষেত্রে প্রবেশ করবার সুযোগ করে দিয়ে এই কৃষক এবং কৃষির সর্বনাশের মধ্য দিয়ে নিজেদের যে লুণ্ঠনের পাহাড়, এটাকে আরো উপরে তুলে নেওয়ার সুযোগ কি করে দেওয়া যায় তার জন্য বিজেপি সরকার ব্যস্ত রয়েছে। আমাদের দেশ একটা বিরাট বড় দেশ, জায়গা এবং জমির কোনো অভাব নেই, কিন্তু খাদ্যের সমস্যা আছে। আমাদের বিভিন্ন খাদ্য সামগ্রী, পণ্য বিদেশ থেকে উচ্চ দামে এই স্বাধীনতার ৭৮ বছর পরেও আমদানি করতে হচ্ছে। এটা তো হওয়ার কথা না। যদি গোটা ভারতবর্ষের প্রাকৃতিক অবস্থাকে বিবেচনায় রেখে এলাকা ভিত্তিক মাটি এবং প্রকৃতির যে গুণাবলী, চরিত্র, বৈশিষ্ট্য, সেগুলো বিবেচনায় রেখে, আমরা জানি আমাদের দেশের সব জায়গায় সব জিনিস সমানভাবে হয় না, কিন্তু পরিকল্পনা মাফিক যেখানে যে জিনিসটা ভালো হয়, এমন কিছু এলাকা আছে যেখানে ধানের উৎপাদন খুব ভালো, এমন কিছু এলাকা আছে যেখানে গমের উৎপাদন খুব ভালো, এমন কিছু এলাকা আছে যেখানে ফলের উৎপাদন খুবই ভালো, এমন কিছু এলাকা আছে তরিতরকারি তার উৎপাদন খুব ভালো, এমন কিছু এলাকা আছে মৎস্য চাষ, এটা কৃষিরই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তার উৎপাদন দারুণভাবে সেখানে একটা বর্ধিষ্ণু অবস্থার মধ্যে আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ভাবনায় রেখে, চিন্তায় রেখে যদি আমাদের দেশের কেন্দ্র এবং রাজ্যের যে সরকার, তারা বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা তৈরি করে যেই এলাকায় যে জিনিসটা ভালো হয় সেটা যদি উৎপাদনের ব্যবস্থা করা যায় এবং তাতে যদি কেন্দ্র এবং রাজ্যের সরকার, উৎপাদক যারা কৃষক, তাদেরকে যদি ঠিকভাবে সাহায্য করে, তাহলে আমাদের খাদ্যের সমস্যা সমাধান তো হবেই,
বাইরে থেকে আমদানির প্রয়োজন তো বন্ধ হবেই, বরং উল্টো দিক থেকে যেটা আমরা বলতে পারি আমাদের উদ্বৃত্ত হবে উৎপাদন কৃষিক্ষেত্রে, এবং এই উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিদেশের বাজারে রপ্তানি করে বৈদেশিক অর্থ আমাদের দেশের ভাণ্ডারে একটা বিরাট পরিমাণে অঙ্কে আমরা কিন্তু সংগ্রহ করতে পারি, যেটার মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে প্রকৃত অর্থেই আমরা শক্তিশালী করতে পারি। কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা যেটা লক্ষ্য করছি, এই যে দৃষ্টিভঙ্গি নিয়ে কৃষি এবং কৃষকের স্বার্থে একটা সুনির্দিষ্ট বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা তৈরি করে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে যে দায়িত্বটা প্রধানত কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়া দরকার, সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকার হাতে নিচ্ছে না। এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে যেখানটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল স্বাধীনতার পর, যারা আমাদের দেশের গরিব কৃষক, প্রান্তিক চাষি, ভূমিহীন ক্ষেতমজুর, কৃষির সাথেই তারা যুক্ত, তার মধ্যে শ্রম ঘাম ঝরিয়েই পণ্য উৎপাদনের মধ্য দিয়ে তাদের দুবেলার অন্নের সংস্থান তারা করবার চেষ্টা করেন, তাদের হাতে, যাদের হাতে জমি কেন্দ্রীভূত এবং জমি রাখার একটা ঊর্ধ্বতন সীমা সরকারই নির্ধারণ করে দিয়েছে, যেটাকে আপার সিলিং বা লিমিট বলে, এর ঊর্ধ্বে তাদের হাতে যে জমি আছে সেই জমি সরকার হাতে নিয়ে, যাদের কথা এখানে উল্লেখ করলাম, বিরাট অংশের প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত, তাদেরকে এই জমি দিয়ে দিয়ে এবং সরকারের তরফ থেকে গুণমান বজায় রেখে সস্তা দামে কৃষি বীজ, স্বল্প দামে উন্নত মানের সার, সেচ ব্যবস্থা, তার সম্প্রসারণ ঘটাবার জন্যে সরকার থেকে সহযোগিতার হার যদি বাড়ানো হয় এবং কৃষক যখন বাজারে ফসল বিক্রি করতে আসবে, সেই ফসল কৃষক যাতে ন্যায্য দামে বিক্রি করতে পারে, এবং ন্যায্য দাম বলতে যেটা আমরা বলছি উৎপাদনের যে খরচ, সে খরচের অতিরিক্ত ফসল বিক্রি করে খরচ নির্বাহ ছাড়াও কৃষক যাতে অন্তত বছরের কয়েক মাস ফসল বিক্রির মধ্য দিয়ে অর্জিত যে আয়, সেই আয়কে ভিত্তি করে সে তার পরিবার প্রতিপালন করতে পারে, এরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কৃষকের কাছ থেকে ফসল ক্রয়ের ব্যবস্থা যদি সরকার গ্রহণ করে, তাহলে সামগ্রিক আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা আমূল গুণগত পরিবর্তন কিন্তু আসতে পারে। কৃষকের হাতে যদি পয়সা যায়, তাহলে কৃষক বাজারে যাবে। আমাদের দেশের জনসংখ্যার 75 থেকে 80% মানুষ, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাদের হাতে পয়সা গেলে তারা বাজারে যাবেন, তাদের চাহিদা বাড়বে, তারা কেনবার চেষ্টা করবেন, যে পণ্যগুলো তারা কিনতে চাইবেন তাদের প্রয়োজন মেটাবার জন্যে, এগুলো কল কারখানায় সেগুলো তৈরি করতে হয়। কল কারখানা চালাতে গেলে পর সেখানে শ্রমিক নিয়োগ করতে হবে, তাতে করে আমাদের দেশের যে বেকার ছেলে মেয়ে, শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা দারিদ্র্যের কারণে লেখাপড়া করতে পারেননি, তারা শ্রম বিক্রি করে পরিবার প্রতিপালনের চেষ্টা করেন, তারা সেই কৃষির বাইরে এই কলে কারখানায় তারা কিন্তু কাজের সুযোগ পেতে পারেন। তাকে ভিত্তি করে বেকার সমস্যার একটা বিরাট অংশের সুরাহা সমাধানের রাস্তা কিন্তু এখানে খুলে যেতে পারে। ফলে এই যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করার কথা ছিল স্বাধীনতা লাভের পর যারা কেন্দ্রের সরকারে বৃত হয়েছিলেন, কংগ্রেস দল স্বাধীনতার সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে যে মূল লক্ষ্যটা, সেই সংগ্রামে মানুষকে টেনে আনবার প্রশ্নে রাখা হয়েছিল, তার মধ্যে কৃষি এবং কৃষকের স্বার্থ রক্ষা করা এটা
অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু সরকারে আসার পর কংগ্রেস সরকার তারা সেই স্বাধীনতার সংগ্রামে তোলা যে দাবি এবং যেটাকে ভিত্তি করে এই সংগ্রামটাকে সংগত করেছিল, সেই দাবি কার্যকরী করার জন্যে যথাযথ উদ্যোগ কংগ্রেস সরকার যেমন গ্রহণ করেনি, বর্তমান সময়ে যে বিজেপি সরকার আজকে কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে, তার 11 বছর প্রায় পূর্ণ হতে চলেছে, তারাও ভোটের আগে কংগ্রেসকে কোণঠাসা করবার জন্যে, জনবিচ্ছিন্ন করার জন্যে, কংগ্রেসের পেছনে সাধারণ মানুষের যে সমর্থন, সেই সমর্থন ঘুরিয়ে তাদের দিকে টেনে আনবার জন্যে তারা কৃষকের সাথে নানা রকম বড় বড় প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি সরকারে আসার পর রূপায়ণ করার পরিবর্তে সম্পূর্ণ উল্টো পথে কংগ্রেসও যা করার দুঃসাহস দেখায়নি, তারা সেক্ষেত্রে কংগ্রেসকে পেছনে ফেলে বড় বড় যে পুঁজিপতি তাদের স্বার্থ রক্ষা করবার জন্য দেশি বিদেশি তারা সেখানে কৃষিক্ষেত্রে নূতন কৃষি আইন ইত্যাদি তৈরি করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, যার মূল লক্ষ্য হচ্ছে সেই কৃষি ক্ষেত্রটা আমাদের দেশের এবং বিদেশের বড় বড় পুঁজিপতিদের কুক্ষিগত হতে সাহায্য করা। এই যে বিষয়, এটার বিরুদ্ধে সামনের দিনে গুরুত্বপূর্ণ আন্দোলন কিন্তু সংগঠিত করা দরকার। এই যে মৌলিক বিষয়, জমি চাই, জমিতে কৃষি করবার জন্য সহযোগিতা চাই এবং উৎপাদিত ফসল বাজারে যখন বিক্রি করতে আসবো ন্যায্য দামে সহায়ক মূল্যে কেন্দ্রের সহযোগিতায় এই ফসল কিনবার নিশ্চিত ব্যবস্থা চাই। এই মৌলিক যে তিনটি বিষয়, এই তিনটি বিষয়কে ভিত্তি করে কৃষক আন্দোলন সংগঠিত করতে না পারলে পর এই কৃষক জীবনের যে সমস্যা, এই সমস্যার কিন্তু সমাধান করা সম্ভব হবে না এবং এর সাথে আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে বিকাশ, সেটাও কিন্তু বাস্তবায়িত করা সম্ভব হবে না। তাই কৃষক আন্দোলনের মূল দায়িত্ব সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের রাজ্য জেলাতেও এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে সামনের দিনে শক্তিশালী কৃষক আন্দোলন সংগঠিত করা। যে বিষয়গুলির কথা এখানে বলা হলো, বামফ্রন্ট সরকার যখন ত্রিপুরায় সরকার পরিচালনার দায়িত্ব ছিলেন, এই বিষয়গুলো রাজ্য সরকারের ক্ষমতার সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও এগুলো বাস্তবায়নের জন্য বামফ্রন্ট সরকার কার্যকরী উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন। গরিব কৃষককে জমি দেওয়া, ফসল উৎপাদনের জন্য উন্নত মানের বীজ, বাইরে থেকে বীজ আনতে হতো, ফসল ফলাতে গিয়ে কৃষক সেখানে দেখেছেন বাইরের বীজ ভালো না। এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার রাজ্যের কৃষকদের সহযোগিতা নিয়ে রাজ্যের মাটিতে এখানকার প্রাকৃতিক পরিমণ্ডলকে বিবেচনায় রেখে উন্নত মানের বীজ তৈরিতে হাত লাগায় এবং সস্তায় সে বীজ কৃষকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। সার, উন্নত মানের নানা ধরনের সার সস্তায় সরকার থেকে ভর্তুকি দিয়ে বামফ্রন্ট সরকার কৃষকদের দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন উৎপাদনযোগ্য জমি, তাতে বর্ষার উপর নির্ভরশীল না থেকে নদী নালার জল, মাটির তলার জল উত্তোলিত করে সারা বছর যাতে সেচের ব্যবস্থা নিশ্চিত করে যখন যে ফসল ফলানো দরকার সে ফসল ফলানোর ক্ষেত্রে কৃষক কার্যকরী উদ্যোগ নিতে পারে, তার জন্য সেচ ব্যবস্থায় বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং প্রায় ৮০ থেকে ৮৫% তৎকালীন পরিস্থিতিতে কৃষিযোগ্য জমি তাতে সেচ নিশ্চিত করার ব্যবস্থা বামফ্রন্ট সরকার করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে আমাদের দেশের কৃষক তার অবস্থার মধ্যে একটা মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ক্রমে ক্রমে স্বাবলম্বী হতে শুরু করেন। আমাদের ধানের উৎপাদন যেমন বাড়ে, তরিতরকারির উৎপাদন বাড়ে, ফলের উৎপাদন বাড়ে, মৎস্য চাষ তার বিকাশ ঘটে,
মাছের উৎপাদন বাড়ে, বাইরে থেকে আমদানি বহুলাংশ বন্ধ হয়, আমাদের রাজ্যের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত যেটা মাছ থেকে আরম্ভ করে অন্যান্য ফসল ইত্যাদি, কৃষিজ ফসল ইত্যাদি, সেগুলো আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে বিক্রির জন্য আমাদের কৃষকরা সরকারের সহযোগিতা নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। এবং কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে তুললেই সঙ্গে সঙ্গে সস্তায় বিক্রি করার যে দস্তুর চালু হয়েছিল, এর থেকে কৃষককে রক্ষা করবার জন্য মহকুমায় মহকুমায় কৃষিজ উৎপাদিত সামগ্রী সংরক্ষিত করবার জন্য এই ধরনের ব্যবস্থা বামফ্রন্ট সরকার হাতে নিয়েছিল। ফলে উৎপাদিত ফসল তৎক্ষণাৎ বাজারে অল্প দামে বিক্রি করতে বাধ্য না হয়ে এই ফসল সেখানে জমা রেখে একটা সময়ে বাজারে যখন দামটা বাড়ে তখন সেখান থেকে ফসল বের করে এনে কৃষক বেশি দামে বিক্রি করে তার আয় উপার্জনের সুযোগ তারা নিতে পারতেন। এবং আমরা উপলব্ধি করেছিলাম বামফ্রন্ট সরকার এই যে এগুলো জমা রাখার ব্যবস্থা সারা ত্রিপুরার বড় বড় বাজারগুলোতে, শুধু মহকুমা কেন্দ্রে না, সেখানেও সরকারকে উদ্যোগ নিয়ে করতে হবে। এটা তার দীর্ঘমেয়াদী কর্মসূচির মধ্যে অন্যতম ছিল। কিন্তু বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, যে সরকার কেন্দ্রে আছে বিজেপি, তারা যেমন সর্বভারতীয় ক্ষেত্রে কৃষির স্বার্থে, কৃষকের স্বার্থে ভূমিকা নিচ্ছে না, আমাদের রাজ্যের যে বর্তমান বিজেপি সরকার তারাও যে ব্যবস্থাগুলো, পদক্ষেপগুলো বামফ্রন্ট সরকার গ্রহণ করে সামগ্রিকভাবে কৃষির একটা মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করেছিলেন। কৃষকদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গুরুত্বগত মান পরিবর্তন এনে তাদের জীবনধারার মান উন্নত থেকে উন্নততর করবার চেষ্টা করছিলেন। এবং এই কৃষিকাজের মধ্য দিয়ে আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করছিলেন। এবং ছোট মাঝারি শিল্প, কৃষকের আয় যখন বাড়ে, চাহিদা যখন বাড়ে, বাজারে যখন যাচ্ছে ক্রয় ইত্যাদি করবার জন্যে, সেই পণ্য সামগ্রী উৎপাদনের জন্য ছোট মাঝারি যে শিল্প তারও কিন্তু সম্প্রসারণ ঘটতে শুরু করে। তার মধ্য দিয়ে হাজার হাজার ছেলে, বেকার ছেলে, শিক্ষিত, মধ্যশিক্ষিত, অর্ধশিক্ষিত, তারাও কিন্তু সেখানে কাজ পাচ্ছিলেন। এই সমস্ত জিনিসগুলো বর্তমান বিজেপি সরকারের উদ্দেশ্যমূলক অবহেলার কারণে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে এবং কৃষির সংকট বাড়ছে। কৃষকের জীবনের অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বেকার সমস্যা ব্যাপক হারে কিন্তু বাড়ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের কিন্তু সামনের দিনের বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে। পশ্চিম জেলার সম্মেলন আপনারা শুনছিলেন, জেলার সম্পাদক বলেছেন, রাজ্যের সম্পাদক বলেছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং এখান থেকে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। আমাদের যেটা বক্তব্য থাকবে, মৌলিক এই বিষয়গুলি নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে, রাজ্য ক্ষেত্রে আন্দোলন তো সংগঠিত করতেই হবে। সঙ্গে সঙ্গে এলাকা ভিত্তিক গ্রামের যে মূল সমস্যা, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা, স্থানীয় সমস্যা, সেই বিষয়গুলো কোথাও সরাসরি কৃষকের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত, কোথাও ছোট মাঝারি ব্যবসায়ীদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত, কোথাও নিম্নবিত্ত মানুষ যারা তারা শ্রম দান করে, শ্রম বিক্রি করে কোনো মতো পরিবার নির্বাহ করার চেষ্টা করছে, তাদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত এই বিষয়গুলিকে ভিত্তি করে এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, স্থানীয়ভাবে 3টা, 4টা, 5টা বিষয় বাছাই করে নিয়ে স্থানীয় আন্দোলন তীব্র, তীক্ষ্ণ এবং খুব বলিষ্ঠ দৃঢ়তা নিয়ে যতক্ষণ এই দাবিগুলো সরকার কার্যকরী করার জন্য উদ্যোগ না নিচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। এই দৃঢ়তা নিয়ে আন্দোলনটা কিন্তু সংগঠিত করতে হবে। মৌলিক যে বিষয় জমি চাই, মৌলিক যে বিষয় সার চাই, সেচ চাই, মৌলিক যে বিষয় ফসলের ন্যায্য দাম চাই, এই আন্দোলন চলবে ধারাবাহিকতা বজায় রেখে। স্থানীয় যে বিষয়, এটা নিয়ে অল্প দাবির ভিত্তিতে যে আন্দোলন, এক এক জায়গায় এক এক রকম,
সেই আন্দোলনটাকে কিন্তু দৃঢ় এবং বলিষ্ঠ করতে হবে। এবং এই আন্দোলন আপনি একা করবেন এটা যদি ভাবেন তাহলে ভুল করবেন। বর্তমান যে পরিস্থিতি, আপনার সমস্যা শুধু কৃষকের সমস্যা না, এটা বেকার যুবকের সমস্যা, ছোট মাঝারি ব্যবসায়ীর সমস্যা, নিম্ন মধ্যবিত্ত মানুষের সমস্যা। তাদেরও নানা সংগঠন ইতিমধ্যে গড়ে উঠেছে, তারাও আন্দোলন করার চেষ্টা করছেন। কাজে তাদের সাথে মিলে কৃষকদের, ক্ষেত মজুরদের সম্মিলিত আন্দোলন করতে হবে। তাদের যে ডাকা আন্দোলন, এটা ক্ষেত মজুরের আন্দোলন হোক, শ্রমিকদের আন্দোলন হোক, শিক্ষক কেরানি কর্মচারীদের আন্দোলন হোক, বেকার যুবকদের আন্দোলন হোক, ছাত্রদের আন্দোলন হোক, মহিলাদের আন্দোলন হোক, তফসিলি অংশের মানুষের আন্দোলন হোক, তার সাথে কৃষক, ক্ষেত মজুর তাদেরও হাতে হাত মিলিয়ে সম্মিলিতভাবে আন্দোলনটাকে ব্যাপক, তীক্ষ্ণ এবং গভীরতর করতে হবে। এই প্রক্রিয়ায় ঐক্যকে যদি ব্যাপকতর করা না যায়, তার প্রতিফলন লড়াইয়ের ময়দানে যদি সংগঠিত করা না যায়, সংগত করা না যায়, তাহলে সমস্যা যতই সেখানে গভীরতর হোক এবং আপনার দাবি যত ন্যায্য হোক, সমস্যার সমাধান হবে না, ন্যায্য দাবি আপনি আদায় করতে পারবেন না। তাই ঐক্যবদ্ধ আন্দোলন এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। সেদিকটাতে নজর দিয়ে সামনের দিনে আমাদের একটা নূতন দৃষ্টিভঙ্গি নিয়ে আনুষ্ঠানিক এত দফা দাবি, অমুক জায়গায় জমায়েত, তমুক জায়গায় মিছিল, অমুক জায়গাতে একটা ডেপুটেশন, এটা দিয়ে দায়িত্ব যদি আমরা শেষ হয়ে গেছে ধরে নেই, তাহলে কিন্তু ঠিক হবে না। তাই দৃঢ়তা চাই, বলিষ্ঠতা চাই এবং দায়িত্ব আদায় হওয়া পর্যন্ত এই মুহূর্তে যে দাবিগুলি সমাধান করা সম্ভব, যেগুলো সরকারের হাতে, সরকারেরই করার কথা, আগেই সরকার এগুলো করে গেছে, বর্তমান সরকার এগুলো করছে না, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনটাকে কিন্তু একটা নূতন জঙ্গি চেহারা দিতে হবে। এটা যদি দিতে না পারেন, তাহলে এই সরকারের অনিচ্ছুক হাত থেকে আপনার বেঁচে পড়তে থাকার বিষয়ের সাথে যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো, এগুলো কিন্তু সমাধান করতে পারবেন না। তাই এই আন্দোলনটাতে গুরুত্ব দেওয়া দরকার। এই বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করতে চাইছি। লক্ষ্য করছেন, এই যে সরকারটা, বিজেপি সরকার, জনবিরোধী সরকার, এটা গরিবের শত্রু, শ্রমিকদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে, ক্ষেত মজুরদের বিরুদ্ধে, দিনমজুর জনমজুরদের বিরুদ্ধে। এই যে শ্রমিকদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যে দাবিগুলো আপনার তাদের ট্রেড ইউনিয়ন অধিকার, অর্থনৈতিক যে দাবি আদায় করেছিলেন, স্বাধীনতার পর স্বাধীন ভারত সরকারের কাছ থেকে লড়াই করে যে দাবি আদায় করেছিলেন, এরকম 29 থেকে 30টা গুরুত্বপূর্ণ মৌলিক শ্রমিক আন্দোলনের দাবি, তাতে ট্রেড ইউনিয়ন অধিকার, অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্ন, এগুলি যুক্ত। এগুলো খারিজ করে দিয়ে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার 4টা কোড তারা তৈরি করেছে, যে কোডের মূল অর্থ হচ্ছে দেশের বড় বড় পুঁজিপতি, কলকারখানার মালিক, তাদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের সপক্ষে কতগুলি ব্যবস্থা, পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং সাধারণ যে শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, তাদেরকে এই বড় বড় পুঁজিপতিদের কৃতদাসে পরিণত করছে এবং এই পুঁজিপতিরা সেখানে তাদের খুশি মতো তাদের বেতন ইচ্ছা করলে বাড়াবেন, না হলে বাড়াবেন না, যখন তখন ছাঁটাই করবেন, চাকরি থেকে তাদেরকে উচ্ছেদ করবেন, কথা বলবার অধিকার থাকবে না। এগুলো নূতন আইন তৈরি করে এই যে শ্রম কোড, এই কোডের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে এই সরকার শোষক, লুঠেরা, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের ক্ষেত্রে আপনারা জানেন, সেখানেও তারা এরকম 3টা আইন তৈরি করে তারা এই কৃষকদের হাত থেকে সমস্ত অধিকারগুলো হরণ করে দেশে বিদেশি পুঁজিপতিদের সেই জায়গাটা লুণ্ঠনের অন্যতম একটা মৃগ ক্ষেত্রে তারা পরিণত করে তাদের পুঁজি যাতে বাড়াতে পারে তার ব্যবস্থা করার পদক্ষেপ নিয়েছিল। যদিও লড়াই করে
একটা দীর্ঘমেয়াদী লড়াই করে এটা স্থগিত করতে বাধ্য করেছে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু সেখানে যে প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনটা দিল্লিকে ঘেরাও করে 1 বছরের উপর চলছিল, এই আন্দোলনটা প্রশমিত হতে তারা একটা অবস্থান নিয়েছিলেন। পরবর্তী সময় দেখা যাচ্ছে এগুলো কার্যকরী করছে না, বরং নতুন নতুন আক্রমণ সংঘটিত করছে। এর মধ্যে যেটা বিশেষ করে লক্ষণীয় সেটা কি, রেগা যে আইনটা, এই আইনটাকে তারা বাতিল করে দিয়েছে। 2023 সালে কেন্দ্রে নতুন একটা সরকার তৈরি হয়েছিল, বিজেপিকে পরাস্ত করে অবিজেপি যে রাজনৈতিক দলগুলো তারা নতুন একটা সরকার তৈরি করার সুযোগ সেখানে পান। এই সরকার তৈরি করতে গেলে পর বামপন্থীদের সমর্থন ছাড়া এই সরকার তৈরি করা যাবে না। বামপন্থীদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ 63 জন এমপি লোকসভায় ছিল। তাদেরকে কংগ্রেস দলের পক্ষ থেকে, যেহেতু কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেয়েছিল, এককভাবে সবচেয়ে বড় দল লোকসভায়, কিন্তু এককভাবে সরকার তাদের পক্ষে তৈরি করা সম্ভব না। সেই জায়গায় যারা সমর্থন করছিলেন তাদের মধ্যে বিশেষ করে বামপন্থী, তাদের কাছে আবেদন করলেন, আপনারা সরকারে আসুন, মন্ত্রিসভায় দায়িত্ব নিন, সহযোগিতা করুন, সবাই মিলে আমরা আমাদের দেশের পরিস্থিতিটার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনবো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্টের তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে বলা হলো, আমরা মন্ত্রিসভায় অংশগ্রহণ করব না, বাইরে থেকে এই সরকারকে সমর্থন করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখব এই সরকারটা জনস্বার্থের ভূমিকা নিচ্ছে, বিশেষ করে গরিব শ্রমজীবী অংশের মানুষের পক্ষে দাঁড়িয়ে কাজ করছে। যখন দেখব এই সরকার জনগণের বিরুদ্ধে ভূমিকা নিচ্ছে, জনস্বার্থে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, আমরা সমালোচনা করব ভেতরে বাইরে। এবং যদি এরকম পরিস্থিতি তৈরি হয় এই সরকারকে আর সমর্থন দেওয়া যায় না, আমরা কিন্তু সরকারের উপর থেকে সমর্থন তুলে নিতেও বাধ্য হব। এরকম পরিস্থিতিতে বামপন্থী ফ্রন্টের সাথে আলোচনা করে কংগ্রেসের নেতৃত্বে যে সরকার তৈরি হলো, তারা একটা ন্যূনতম কর্মসূচি তৈরি করেছিলেন সরকারে গিয়ে তারা কোন কোন কাজগুলি অগ্রাধিকারের ভিত্তিতে হাতে নেবেন। তার মধ্যে অন্যতম ছিল গ্রাম এবং শহরে শ্রমজীবী মানুষ, কয়েক কোটি মানুষ আমাদের দেশে, তারা দিন আনেন দিন খান, স্থায়ী কোনো কাজ নাই, দৈনিক যাতে তাদের একটা মজুরি নিশ্চিত থাকে তার ব্যবস্থা করতে হবে। এরকম একটা জায়গায় কংগ্রেস সরকার দুদুল্যমানতা করছিল। তখন বামপন্থী ফ্রন্টের তরফ থেকে ওই যে গৃহীত ন্যূনতম কর্মসূচি, সেটা দেখিয়ে বলা হয়েছিল এই কর্মসূচির ভেতরে এই প্রতিশ্রুতি কিন্তু আপনারাই দিয়েছেন, এটা কার্যকরী যদি না করেন তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে এই সরকারটার প্রতি আমাদের সমর্থন আমরা রাখবো কিনা। এই পরিস্থিতিতে ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে, বিশেষ করে বামপন্থীদের চাপে, ভেতরে চাপ বাইরে আন্দোলন, শুধু কৃষক না, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, শ্রমিক, এই সমস্ত অংশের মানুষ চাপ সৃষ্টি করছিলেন। সেখানে তারা একটা কর্মসূচি হাতে নেন, 100 দিনের রেগার কাজ, এবং সারা ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে একটা করে জেলা তারা বাছাই করেছিলেন। বামপন্থীরা প্রতিবাদ করলেন, একটা করে কেন জেলা হবে, শুধু গ্রামে কেন হবে, শহরে কেন হবে না? গ্রামে যেমন গরিব শ্রমজীবী মানুষ আছেন, শহরেও গরিব শ্রমজীবী মানুষ আছেন, তাদের ক্ষেত্রেও কেন এই পদক্ষেপ গ্রহণ করা হবে না? মনমোহন সিং পার্লামেন্টে বক্তৃতা করে বললেন, 1 বছর আমাদের সময় দিন, 1 বছর পর আমরা এই কর্মসূচিটাকে প্রসারিত করব। 1 বছরের ব্যবধানে সারা ভারতবর্ষে প্রত্যেক জেলায় পঞ্চায়েত যেখানে চালু আছে সেখানে এই রেগা তারা চালু করেন, নগরে রেগা চালু করেননি, এবং শহরে এই কর্মসূচি তারা কার্যকরী করেননি। তারা বলেন যে আমরা পঞ্চায়েত এলাকাতে এই আইনটা চালু করছি এবং সেখানে 100 দিনের কাজের নিশ্চয়তা আমরা দিচ্ছি। এবং এই আইনের মধ্যে মূল যে বিষয়, সে বিষয় হচ্ছে
এখানে চাহিদা ভিত্তিক কাজের ব্যবস্থা করতে হবে। মজুরি তাদেরকে কাজ শেষ করার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। কাজ চাইলে যদি কাজ দিতে না পারে তাহলে তাকে ভাতা দিতে হবে। এগুলি ছিল মৌলিক বিষয় এবং এটা এই চাপের মধ্যে রেখে কেন্দ্রীয় সরকারকে এই কর্মসূচিটা বাস্তবায়িত এবং রূপায়িত করার একটা পরিমণ্ডল তৈরি করা সম্ভব হয়েছিল। বিজেপি সরকার আপনার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ থেকে 11-12 বছর আগে যখন তারা প্রথম আসে 2014, তখন থেকেই যেটা লক্ষ্য করা গেছে এই রেগা বন্ধ করবার জন্যে তারা সেখানে পদক্ষেপ নিতে শুরু করে। এর বিরুদ্ধে দিল্লিতে বিরাট প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়। পার্লামেন্ট চলছে, তার পার্শ্ববর্তী এলাকায় দিল্লির আশেপাশের যে রাজ্যগুলো সেখানে গ্রামের গরিব মানুষ যারা রেগার কাজের সাথে যুক্ত তাদের প্রতিনিধিত্ব করবার জন্য প্রতিনিধিরা দিল্লিতে এসেছিলেন। ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী তিনিও তাদের সাথে দিল্লিতে এই অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন। পার্লামেন্ট চলছিল, বিজেপি ছাড়া এবং বিজেপির সঙ্গেও সমর্থক যে দল এই সরকারে অংশগ্রহণ করে কাজ করছিল তারা ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল এই যে অবস্থান ধর্মঘট সেই ধর্মঘটে এসে তারা সমর্থন করেছেন এবং এই আন্দোলনের প্রতি তারা তাদের সহমর্মিতা জ্ঞাপন করেছেন। কেন্দ্রীয় সরকার ভবিষ্যৎ দিনে যদি এই রেগা বাতিল করার চেষ্টা করে বড় বড় মালিকদের স্বার্থ রক্ষা করার জন্যে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও তারা দিয়েছিলেন। ফলে দেখা গেল বিজেপি সরকার বুঝতে পারলেন যে এই কর্মসূচি বাতিল করতে গেলে পর সারা ভারতবর্ষের মধ্যে আগুন জ্বলবে, কিন্তু তারা উল্টো দিক থেকে এই রেগার কাজে কেন্দ্রীয় যে বাজেট তাতে অর্থ বরাদ্দের পরিমাণ অঙ্ক তারা কমাতে শুরু করলেন এবং সেই টাকাও রাজ্যগুলোর চাহিদা মতো সেই রাজ্যের যতটা প্রয়োজন সেই চাহিদা মতো তারা টাকা দিতেন না। নানা উজোরাপত্তি তুলে প্রশ্ন তুলে রাজ্য সরকারের চাহিদা পূরণ না করে রাজ্যকে রেগার কাজ যাতে ঠিকভাবে বাস্তবায়িত করতে না পারে সেরকম একটা পরিস্থিতি পরিমণ্ডল এই সরকারটা তৈরি করবার চেষ্টা করতে থাকে। এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যের এই ভূমিহীন ক্ষেতমজুর গরিব কৃষক দিনমজুর জন্মজুরি যারা করেন তারা ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত করছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের তাতে টনক নড়ছিল না। আমাদের দেশে প্রায় 8 কোটির উপর এই রেগা কার্ড করে কাজের জন্য তারা অপেক্ষা করতেন। গত বছরের হিসেব বিজেপি যখন কেন্দ্রের সরকারে গত বছরেই দেখা গেছে প্রায় 99 লক্ষ এরকম রেগা শ্রমিক হাতে কার্ড আছে, কাজ চেয়েছে, তারা কাজ পায়নি। আইনের মধ্যে যেটা আছে কাজ চাইলে 15 দিনের মধ্যে কাজ দিতে হবে, না দিতে পারলে পর তাদেরকে ভাতা দিতে হবে, বেকার ভাতা দিতে হবে। এটা দিচ্ছে না, এটা বন্ধ হয়ে আছে। এটা নিয়ে যখন প্রশ্ন তুলছে তখন দেখা যাচ্ছে সরকার শুনে না এরকম একটা ভাব করে তারা মুখ ফিরিয়ে রাখার চেষ্টা করে, কান ঘুরিয়ে রাখার চেষ্টা করে। কোনো জায়গায় কোর্টে মামলা হয়েছে, কোর্ট আইন দেখিয়ে বলছে সরকারের দায়িত্ব এই আইনটা অবিলম্বে বাস্তবায়িত করার, কিন্তু বিজেপি সরকার এটাকে গুরুত্বই দিতেন না। পরবর্তী সময় যেটা দেখা গেল পার্লামেন্টের গত অধিবেশনে, স্বল্প সময়ের অধিবেশন 19 দিনের অধিবেশন, এই অধিবেশনের বিরোধীদের তো প্রায় কথাই তারা বলতে দিচ্ছিলেন না। তাদের ইচ্ছা মতন নির্দিষ্ট বিষয়ে বিরোধীরা কথা বলতে পারতেন। বিরোধীরা জনজীবনের যে মূল সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাইলে তাদেরকে টুটি টিপে ধরতেন, তাদের বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতেন না এবং সেখানে আলোচনার কোনো বিষয়বস্তু সেখানে তাদের সুযোগ নেওয়ার ব্যবস্থা ছিল না। এরকম জায়গায় শেষের দিকে একদিন দুদিনে একের পর এক জনবিরোধী আইন তারা পাশ করে, তার মধ্যে নূতন এই পুরনো যে আইন এটাকে বাতিল করে মালিক মহাজন শোষক তাদের স্বার্থ রক্ষা করার জন্য
নতুন একটা আইন তারা তৈরি করেছে এবং এটাকে কার্যকরী করার জন্য রাজ্যে রাজ্যে কেন্দ্রের সহযোগিতা নিয়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি তারা ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছে। এবং এতে কি দেখা যাচ্ছে? এতে দেখা যাচ্ছে তারা বাধ্য তো 100 দিনের জায়গায় 125 দিনের কাজের কথা বলেছে। আরে 100 দিনের যখন কাজ ছিল তখনই তো সারা ভারতবর্ষে আপনারা 50 দিনের কাজ দেননি। গত বছরের হিসাব আমি আপনাদের সামনে রাখলাম, পার্লামেন্টের তথ্য থেকে বেরিয়ে এসছে 99 লক্ষ এরকম রেগা শ্রমিক তারা কাজ চেয়েও কাজ পায়নি, ভাতাও তারা পায়নি, বেকার ভাতাও তারা পায়নি। কাজে এরকম জায়গায় আপনি 125 দিন কাজ দেবেন বলে নতুন আইন তৈরি করেছেন, অথচ এখানে যেটা বলা হচ্ছে সেটা কি 100 টাকা যদি খরচ হয় তার 40 টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে, 60 টাকা কেন্দ্রীয় সরকার বহন করবেন। পুরনো যে জায়গায় তাতে ছিল 100 টাকার মধ্যে 10 টাকা রাজ্য সরকার বহন করবে, 90 টাকা কেন্দ্র সরকার বহন করবে। এখন এটা উল্টে দিয়েছে। যদিও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্যগুলির মধ্যে প্রাথমিকভাবে পিঠের চামড়া রক্ষা করার জন্য বলছে না, এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 10 এবং 90 এর রেশিও আপাতত থাকবে, পরে এটা ভাবা যাবে। কখন এটা তারা বাতিল করবে কেউ জানে না। যদি ত্রিপুরার মানুষ মনে করে যে না আমাদের তো আগের মতোই চলবে, তাহলে কিন্তু ভুল করবেন। এই জায়গাটাতে তারা পদক্ষেপ নিয়েছে। দ্বিতীয়, আগে যেটা ছিল আইনে, সেটা পঞ্চায়েতে বসে বসে পঞ্চায়েত এলাকার সমস্যা নির্ধারণ করে গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষের মতামত দিয়ে এই রেগাতে কোন কোন কাজ অগ্রাধিকার দেওয়া হবে এটা তারা ঠিক করতেন। এখন কেন্দ্রের যে নতুন আইন, সে আইনে বলছে এগুলো রাজ্য সরকারের কিছু করার নাই, এগুলো কেন্দ্র ঠিক করবে। একটা রাজ্যের সব জায়গায় কাজ না, দেশের সব জায়গায় কাজ না, তারা পছন্দের মতো প্রজেক্ট তৈরি করবে, সেই প্রজেক্ট রূপায়ণ করতে হবে এবং রূপায়ণ করতে গিয়ে 100 টাকার মতো যে 60 টাকা কেন্দ্র থেকে দেওয়ার কথা, এই টাকা খরচ হয়ে গেলে পর এই কর্মসূচি যদি রূপায়ণ সম্পূর্ণ না হয় তাহলে বাকি কাজ রাজ্য সরকারকেই করতে হবে, বাকি খরচের টাকা রাজ্য সরকারকেই দিতে হবে। এই কথা এই নতুন আইনের মধ্যে তারা অন্তর্ভুক্ত করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা বলেছে মাঠে যখন কৃষি কাজ হবে, ফসল যখন ফলবে, এই ফসল যখন উঠাবার কাজ হবে, তখন গ্রামে সাধারণ শ্রমজীবীদের কাজের সুযোগ অনেক বেশি। এখন নতুন আইনে বলছে এই যে 2 মাস 60 দিন এই সময়ে রেগার কাজ চলবে না। তার অর্থটা তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে রেগার কাজ যতদিন চলছিল কৃষির সময়ে মালিকের তো ফলনের জন্য কৃষক মাঠে শ্রমিককে নিয়োগ করতে হয়, ফসল কেটে ঘরে তুলবার জন্য শ্রমিককে নিয়োগ করতে হয়। সে যখন শ্রমিক নিয়োগ করতে যায় তখন শ্রমিক সেই জায়গায় রেগার মজুরির চাইতে বেশি মজুরি পেলেই বড় বড় মালিকের জমিতে তারা কাজে অংশগ্রহণ করতেন তার পছন্দের উপর নির্ভর করে। আর যদি দেখতেন রেগার চাইতে বেশি মজুরি পাচ্ছেন না, তারা যেতেন না। এখন এই নতুন আইনটা করে এই সুযোগ সেখানে সাধারণ শ্রমজীবী অংশের গ্রামের মানুষ তাদের যে অধিকারটা এই আইনের মধ্য দিয়ে তারা ভোগ করছিলেন, এই অধিকারটা ছিনিয়ে নিল। তার অর্থটা কি দাঁড়ালো? বড় বড় যোদ্ধার জমিদার পুঁজিপতি যারা কৃষিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যার পেছনে কেন্দ্রের সরকার সহযোগিতা করছে, তারা খুশি মতো শ্রমজীবী কৃষককে লুণ্ঠন করার জন্যে ওই সময়ে কৃষিকাজের সময়ে রেগা বন্ধ করে দিয়ে তাদের সুযোগ করে দেওয়া হয়েছে। তারা যেমন খুশি তেমন মজুরি দিয়ে শ্রমিক নিয়োগ করবেন, পছন্দ হলে রাখবেন, না হলে রাখবেন না। তাহলে এই যে জায়গাটায় চলে যাচ্ছে, মানুষ বাঁচবেন কি করে? এই পরিস্থিতিতে জমির আন্দোলন চলবে, ফসল ফলাবার জন্য মৌলিক বিষয়ে যে বিষয়গুলো সরকারকে সাহায্য করতে হবে সস্তায়, সে আন্দোলন চলবে যন্ত্রপাতি সহ। ফসল যখন বাজার আসবে, বিক্রি হবে, ন্যায্য দামে
সহায়ক মূল্য যাতে বিক্রি করতে পারে, হাতে যাতে দু চারটা পয়সা আসে, সে আন্দোলন চলবে। আমি আগে বলছিলাম এলাকা ভিত্তিক, এলাকার জরুরি সমস্যা, এরকম 3-4টা বিষয় নিয়ে লড়াই চলবে। এই মুহূর্তে রেগার উপর যে আক্রমণটা আসলো, এটাকে উপেক্ষা করে অন্য কোন বিষয় নিয়ে আপনি গ্রামে আন্দোলন সংগঠিত করবেন? এখন দরকার হচ্ছে এই যে নূতন, পুরনো রেগা আইন বাতিল করে নূতন যে আইনটা তারা তৈরি করেছে, এই আইন সর্বনাশ আইন। এটা সংবিধান বিরোধী, গণতান্ত্রিক অধিকার বিরোধী। লড়াই করে বামপন্থীরা তৎকালীন কংগ্রেস সরকারকে বাধ্য করেছিল এই আইনটা আনতে, যদিও চাহিদা মতো পুরো বিষয়গুলো এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা সেদিন হয়নি, তবেও যেটা হয়েছিল সেটাও বাতিল করে দিচ্ছে। কাজে এর বিরুদ্ধে এখন বৃহত্তর আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে। কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, অন্যান্য শ্রমজীবী অংশের মানুষ, তফসিলি, উপজাতি, নারী পুরুষ নির্বিশেষে মূল স্লোগান কি? রেগার পুরনো আইন বাতিল করা যাবে না। নূতন যে আইন তোমরা তৈরি করেছ, এটা শ্রমজীবীদের স্বার্থের পরিপন্থী, লুটেরা মালিকদের স্বার্থে। এই আইন কোনো মতেই কার্যকরী করা যাবে না। এই আইন বাতিল করো। পুরনো যে আইন, সেই আইনটা চালু রাখতে হবে। এই দুটো মূল দাবিকে সামনে রেখে সামনের দিনে আমাদের এই ত্রিপুরায় ব্যাপক আন্দোলন কিন্তু সংগঠিত করতে হবে। রেগা চালু করার মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার ত্রিপুরার গ্রামাঞ্চলে আপনার মৌলিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে দারুণ উদ্যোগ গ্রহণ করেছিল, এবং সেই পরিকাঠামো ধীরে ধীরে কিন্তু তৈরি করা সম্ভব হয়েছিল। এখন এই সরকার আসার পর গত 7-8 বছরে রেগার কাজ একেবারে নিচে নিয়ে এসছে। এখন যে আইনটা তারা চালু করবার চেষ্টা করছে, এ তো পুরোপুরি প্রায় বন্ধ করে দেওয়ার দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। মেনে নেবেন এটা? এটার তো প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ করতে না পারেন, সমস্যার সংকটে পরিণত হবে, অনাহার বাড়বে, অনাহার মৃত্যু বাড়বে, সন্তান বিকৃত আছেই, এইটা বাড়বে। বাইরে কাজের সন্ধানে যাবেন, বাইরেই কোথায় কাজ পাবেন, সেখানে গিয়ে বেঘুরে মৃত্যুর সম্মুখীন হবেন। মৃতদেহ এখন আনা যাচ্ছে না, ভবিষ্যৎ দিনেও কিন্তু আনা যাবে না। তাই যেটা আপনাদের কাছে আমি আমার কথা শেষ করার আগে বলবো, এই রেগার বিরুদ্ধে এই যে সর্বনাশার জনবিরোধী এই আইন কোনো মতেই গ্রহণ করা যাবে না, কোনো মতেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। পুরো আইন কোনো মতেই বাতিল করা যাবে না, পুরনো আইন চালু রাখতে হবে। এই আন্দোলনটাকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে এগুতে হবে, এবং এই আন্দোলনে বিশেষ করে গ্রামাঞ্চলে সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়নকে সঙ্গে নিয়ে এই আন্দোলনটাকে ব্যাপকতর করার ক্ষেত্রে কার্যকরী নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে। এই আবেদন আপনাদের কাছে রেখে পশ্চিম জেলার কৃষক সম্মেলনের সর্বোচ্চ সাফল্য কামনা করে, এবং আগামী দিনে ত্রিপুরার কৃষক আন্দোলনের মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন এবং আন্দোলনের চেহারার মধ্যে জঙ্গি চেহারা দেওয়ার মতো এটা পদক্ষেপ এই সম্মেলন থেকে তারা গ্রহণ করার ব্যবস্থা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এই সম্মেলনের সর্বোচ্চ সাফল্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।